কথা ওটা ব্যানারগুলো তো ডাক্তারবাবুরা নিজেরা লেখে না। ওরা যদি ওই ব্যানারটাতে এমএসের পাশে একটা ব্যাকেটে পিজিটি লিখে দিত ট্রেনি হিসেবে, তাহলে আমার মনে হয় এটা বিতর্ক দানাবাধ্য না। এটা মানে একটা বাজে ভাবনা এবং বাজে একটা কি বলবো ইন্ডিকেশন করে মানুষের কাছে খারাপ বার্তা তুলে ধরার একটা চেষ্টা চলছে। পেশেন্ট এখানে এরকম সমালোচিত কোনোভাবে হবো এটা ভাবিনি। কদিন আগে ওরাই কমপ্লেন করেছিল আমি সন্দীপ ঘোষের সেক্রেটারি ছিলাম। ওদের কিছু বলবো না, খুবই বাচ্চা এখনও, মানে আমাদের চেয়ে 7 ইয়ার্সের মতো 6-7 ইয়ার্স জুনিয়র ওরা। আমি বারবার বলছি কিউরেন্টার সেন্টারে একদম লিখে নিন আপনারা 2 থেকে 3 বার আমি ফ্রি ক্যাম্প করার জন্য গিয়েছিলাম। আর লক্ষ লক্ষ টাকা আমি কেন পৃথিবীর কোনো ডাক্তার হয়ে লক্ষ লক্ষ টাকা কামাতে, লক্ষ কোটি টাকা কামাতে পারে না, এইসব ভুল ধারণা। 6 বছর হয়ে গেছে গুরু, কত পেশেন্ট দেখেছি। তাতে বাবা মায়েদের সঙ্গে আমরা WBJDF সবসময় সঙ্গে আছি এবং যে কোনোভাবে টেকনিক্যাল থেকে শুরু করে যেটা সাধারণ মানুষের থেকে কি বলবো ডোনেট করা যে মানি আমাদের কাছে আছে, আমাদের সেই মানি দিয়ে হোক যে কোনোভাবে এই বিচারটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। এটা একটা এক্সাম্পল তৈরি করতেই হবে। পলিটিক্স থেকে যে এই আন্দোলন হয়েছে এটা একদম ভুল ধারণা। এই আন্দোলনটা ওরকম বললে তাহলে যারা সাধারণ মানুষ তাদের দাবিটা নিয়ে এসেছিল, তাদের ব্যথা নিয়ে এসেছিল, সেই ব্যথাগুলোকে অপমান করা হয়। তো এইটা যে কোনো আন্দোলনের একইভাবে আপনি সমস্ত সবসময় রাস্তায় পড়ে আছে এভাবে আপনি দেখবেন না, কিন্তু যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনও স্ট্রং আছি। এই আন্দোলনে কিন্তু ডাক্তারদের মাইনে বাড়ানোর আন্দোলন ছিল না। এই আন্দোলনটা কিন্তু ডাক্তাররা কেউ বলেনি যে আমাদেরকে নীলবাতি গাড়ি কেন দেবে না, তার জন্য আন্দোলন। একজন বিরোধী দলের দলনেতা মানে তিনিও একজন মিনিস্টার, সেই লেভেলের পাওয়ার তিনি, মানে ক্ষমতাশীল ব্যক্তি একজন। শাসকরা যত না পরিকল্পনা করে বিরোধীরা আরও বেশি সেইগুলোকে কারেকশন করে আরও সুন্দর করে দেয়। আমরা রাজনীতি করছি অলরেডি, আমি আবার বলছি যে এটাই রাজনীতি। মানুষ মনে করে যে ইলেকট্রাল পলিটিক্স মানে শুধু পাওয়ার পেয়ে গেলে রাজনীতি, তা নয়। ক্ষমতায় যারা আছে তাদের থেকে যারা ক্ষমতাকে শোধরানোর চেষ্টা করছে বা ক্ষমতার বিরুদ্ধে কথা বলার জায়গা রাখছে, সেই ভয়েসগুলোকে বেশি বেশি করে যদি জনসমক্ষে আসে আমার মনে হয় বেটার হয়। নমস্কার, দেখছেন বাংলা হান্ট। আর এই মুহূর্তে রয়েছে আরজিকর মেডিকেল কলেজে। আরজিকর মেডিকেল কলেজে গত 4 মাস ধরে যে আন্দোলন, যে প্রতিবাদ আপনারা সকলেই দেখেছেন, এবং আন্দোলনের অন্যতম যে মুখ আপনারা সকলেই তা জানেন, ডক্টর আশফাকুল্লাহ নাইয়া। ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার যেমন প্রতিবাদ, যেমন তার ভাষা, যেমন তার বক্তব্য, তা সকলের মন কেড়েছে, বক্তব্যে যেন আগুন ঝরেছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম বলুন বা বিভিন্ন ক্ষেত্রে একটা বক্তব্য তার নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কী সেই বিতর্ক উঠছে তার নাকি যে ডাক্তারি ডিগ্রি, সে ডিগ্রি নাকি ভুয়ো। MS ডিগ্রি নিয়ে যে ডিগ্রি নিয়ে বারে বারে উঠছে বিতর্ক, সে বিতর্ক কি সরাসরি তার কাছ থেকে শুনে নেব। দাদা, যে বিতর্ক বারে বারে উঠেছে তোমার ডিগ্রি নিয়ে, অনেকে বলছে সেই ডিগ্রি নাকি ভুয়ো, যে এতদিন ধরে যে পড়াশোনা করে আসছো ডাক্তারি পড়াশোনা সকলেই জানি, কিন্তু ভুয়ো বলে বারে বারে আখ্যা দিচ্ছে, কি বলবেন? আচ্ছা, বিতর্ক কারা করছে দেখবেন যে কয়েকজন ছেলে যাদের আমরা থ্রেড কালচারের অভিযুক্ত হিসেবে লিস্ট করা হয়েছিল, তারা একটা সংগঠন করেছিল, তারাই বলছে। এবং তার সঙ্গে দুঃখ এখানে লেগেছে, তার সঙ্গে কিছু জনপ্রিয় সাংবাদিক এবং প্রতিনিধি ব্যক্তি তারাও এই জিনিসগুলোকে নিয়ে হাইলাইট করছেন এবং এগুলো সোশ্যাল মিডিয়া থেকে তারা পোস্ট করার চেষ্টা করছেন। ব্যাপারটা ওখানে কী হয়েছে, সিঙ্গুরে একটা সেন্টারে যেখানে আমার নামের একটা ব্যানার আছে, যেখানে MS ডিগ্রি লেখা আছে এবং সেটা 2022 সালে থেকে আছে। আমি যেটা ওখানকার ব্যাপারে এর আগেও অনেক মিডিয়াকে ক্ল্যারিফাই করেছি যে ওখানে সিঙ্গুরের যে সেন্টারটা, ওখানে ফ্রি ক্যাম্প করার জন্য 2-3 বার আমি গিয়েছিলাম ফ্রি ক্যাম্পের জন্য। আর কোনো পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, আপনাদেরকে বলে দিই মিডিয়ার মাধ্যমে, কোনো পোস্ট গ্র্যাজুয়েট টাইমে সকাল 11টা থেকে কখনো চেম্বার কোথাও করতে পারবে না, চাইলেও পারবে না, কারণ ওই টাইমটায় OPD থাকে, আপনারা জানেন। মঙ্গলবার এমনিতেই আমাদের অ্যাডে থাকতো। যাই হোক, এগুলো ক্লারিফিকেশান হচ্ছে যে MS ডিগ্রিটা কেন লেখা। সোজা কথা, ওটা ব্যানারগুলো তো ডাক্তারবাবুরা নিজেরা লেখে না। ওরা যদি ওই ব্যানারটাতে MSের পাশে একটা ব্যাকেটে PGT লিখে দিত ট্রেনি হিসেবে, তাহলে আমার মনে হয় এটা বিতর্ক দানাবাধ্য না। আর এই যে বিতর্কটা বারে বারে সেই ব্যক্তিগত ব্যাপারেই ঘুরে ফিরে আসছে, তাই আমি এটা এই কী বলবো ফ্রি ক্যাম্প করে এটাকে পাবলিসিটি করার জায়গাতে আমি নেই। এই জন্য তাহলে তো আগেই আমি পোস্ট দিয়ে দিতাম যে ফ্রি ক্যাম্প করেছি। আমি অ্যাকচুয়ালি ওটাতে বিশ্বাসও করি না পার্সোনালিতে। চেষ্টা করব যে ভালো কাজ আরও করার,
টেকনিক্যাল যে প্রবলেমগুলো, যেমন এমএস ডিগ্রি বা একটা যাতে পিজিটি লেখা থাকে সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। আর বেশি দিন ওয়েট করতে হবে না, পরীক্ষা হয়ে যাবে আশা করছি। এমএস ডিগ্রিটাই 1 মাসের 2 মাসের মধ্যে পেয়ে যাবো সব কিছু ঠিকঠাক হলে, এটুকুই বলার। সিনিয়র সাংবাদিক বলছেন, অর্থাৎ মৌপিয়া নন্দী সরাসরি নাম নিয়েই বলছি, তিনি কিন্তু নিজের সামাজিক মাধ্যমে, এর আগে দেখেছিলাম কিঞ্জল নন্দকে নিয়ে একাধিক বিতর্ক উঠে এসেছে, তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন বিভিন্ন বক্তব্য, তারপরে আপনার নাম এলো এবং আপনার নামে বারবার বলছে যে 2022-এ পড়াশোনা, 2024-এ এমএস হয়ে গেল, চিকিৎসা করছেন এবং সরাসরি যে বিষয়গুলি সামাজিক মাধ্যমে বলছে সেগুলো কি আপনি চাইছেন যে সরাসরি আপনার সঙ্গে কথা বলে পরিষ্কার করা উচিত? কোনো একটা ইন্টারভিউ, কোনো একটা বাইট বা কোনো একটা আপনার সঙ্গে সরাসরি করুক, এর চাইছেন কি মুখোমুখি হতে? যে কেউ যে কারোর মুখোমুখি হতে আমাদের কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখোমুখি আমরা হয়েছি, তো মুখোমুখি হওয়া নিয়ে কোনো রকমের কোনো আপত্তি নেই। এটা মানে একটা বাজে ভাবনা এবং বাজে একটা কি বলবো ইন্ডিকেশন করে মানুষের কাছে খারাপ বার্তা তুলে ধরার একটা চেষ্টা চলছে। 2013 সাল থেকে এমবিবিএস পড়া শুরু করেছি, এটা 2024 সাল, কত বছর হচ্ছে? 11 বছর। প্রথম 5 বছর এমবিবিএস, 2018 সালে এমবিবিএস পাস করেছি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। পাস করার আজ 6 বছর হয়ে গেছে। তো পেশেন্ট দেখা নিয়ে এরকম সমালোচিত কোনোভাবে এটা ভাবিনি। হ্যাঁ, তাও বলছি এটা ক্লারিফিকেশান নয়, টেকনিক্যাল এমএসের পাশে একটা পিজিটি লেখা দরকার ছিল, কিন্তু এই জিনিসটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার আমার মনে হয় না দরকার। এটা অত বিতর্ক এবং একটা বিশ্লেষণের জায়গাটা কী আর বলবো, খুব এত হাজার হাজার মানুষের পেশেন্ট দেখা। 6 বছর এমবিবিএস পাস করেছি 2018 সালে, তারপর থেকে 6 বছর হয়ে গেল ডাক্তারি তো করছি। এর আগে কোনো দিন টিভি মিডিয়া কখনো কোথাও দেখেছিলেন না? কোনো একটা সংগঠনে দেখেছেন, কোনো একটা রাস্তায় হাঁটতে দেখেছেন, কোনো মিটিং মিছিল, কোনো পার্টি পলিটিক্স, কোনো মেম্বারশিপ, কোনো কিছুই? যারা আজকের এই কমপ্লেনটা করছে তারা কোথায় একটা স্ক্রিনশট পেয়ে সেই কমপ্লেনগুলো করছে? কদিন আগে ওরা এই কমপ্লেন করেছিল আমি সন্দীপ ঘোষের সেক্রেটারি ছিলাম। মানে এগুলো আজব আজব কথাগুলো, জায়গাটা বলে দাও এবার তুমি ক্লারিফিকেশান দাও, এগুলো মেন্টাল হ্যারাসমেন্টের একটা জায়গা তৈরি করছে। ওদের কিছু বলবো না, খুবই বাচ্চা এখনও, মানে আমাদের চেয়ে 7 ইয়ার্সের মতো 6-7 ইয়ার্স জুনিয়র ওরা। 6-7 ইয়ার্স মানে বুঝতে পারছেন কত জুনিয়র। নাইয়া নাকি লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়েছে এএমএস শব্দ ব্যবহার করে, কি বলবো এটা আমি, মানে ফ্রি ক্যাম্প, আবার বলছি ওখানে গিয়ে ভেরিফাই করুন, কিউরেন্টার সেন্টারে আপনারা যান, গিয়ে খোঁজ নিন যে 2 থেকে 3 বার, আমি বারবার বলছি কিউরেন্টার সেন্টারে একদম লিখে নিন আপনারা, 2 থেকে 3 বার আমি ফ্রি ক্যাম্প করার জন্য গিয়েছিলাম। আর লক্ষ লক্ষ টাকা, আমি কেন, পৃথিবীর কোনো ডাক্তার ওই লক্ষ লক্ষ টাকা কামাতে, লক্ষ কোটি টাকা কামাতে পারে না, এইসব ভুল ধারণা। কলকাতা থেকে সিঙ্গুরে যাওয়া গাড়িতে করে আর ওই গিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে আসার মতো ডাক্তারি তো স্ট্রাগেল থাকে, এত ইজি নয়। সবাই ভাবে একদম পেশেন্ট দেখলে হাজার হাজার পেশেন্ট চলে আসবে আর লাখ লাখ টাকা দিয়ে চলে যাবে, এইসব ভুল ধারণা তৈরি করে মানুষকে ডাক্তারকে আলাদা জায়গা তৈরি করার কোনো জায়গা নেই। ডাক্তাররা ডাক্তারই হয়, পড়াশোনা করে। পেশেন্ট দেখার যে জায়গাটা, পেশেন্ট 2018 সালে পাস করেছি, তারপরে হাজার পেশেন্ট দেখেছি এবং ভবিষ্যতে পেশেন্টই দেখব। তার জন্য টেকনিক্যাল কোনো কে কী ব্যানার ছাপিয়ে দিল সেইটা নিয়ে, কোথাও কী নিয়ে যদি বিতর্ক হয়, সেটা টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যালভাবেই সমাধান হবে আশা করি। কিন্তু ডাক্তার এবং ভালো মানুষ, এই দুটো, এবং পড়াশোনা করে শিক্ষিত হয়েছি, এই 3টে জিনিসের দায়বদ্ধতা, সামাজিক যে কী বলবো বৈষম্য, সামাজিক যে অপরাধ বোধের বিরুদ্ধে যদি কথা বলতে হয় সেটা বলবো। সেটার জন্য এই টুকটাক অভিযোগ, এগুলো অতটা গায়ে মাখছি না। আচ্ছা, এই যে সিনিয়র সাংবাদিক বারে বারে ফেসবুকে আক্রমণ করছে জুনিয়র ডাক্তারদেরকে, আপনি না, এর আগে বললাম যেমনটা কিঞ্জন নন্দ বা এর আগে বিভিন্ন ক্ষেত্রে আক্রমণ করেছেন, এই বিষয়টা নিয়ে কী বলবেন? ওনাকে কি খোলাখুলি ময়দানে নামা উচিত নাকি সামাজিক মাধ্যম থেকে বেরিয়ে আসা উচিত? কী বলবেন এই বিষয়টা নিয়ে? কী বলবো, আমি কী বলবো, সাধারণ মানুষই তো বলে, যারা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে যে যা মতবাদ দিতেই পারে। সমাজ মাধ্যমে সবার বিভিন্ন ধরনের মতামত হয়, তারা মতামতগুলো দিয়ে তাহলে নিচে কমেন্ট সেকশন, আমি দেখছিলাম ওনার কমেন্ট সেকশন খোলা নেই বলে অনেকে দেখছি যে বিভিন্নভাবে গালাগাল এটা ওটা দিচ্ছেন, খারাপ কটু কথা বলছেন। আমি ওটা সমর্থক নই, কিন্তু আপনি কোনো একটা মতামত দিলে সেটা কমেন্ট সেকশন খুলে দিন, মানুষ কী বলছে সেটাও শুনুন। ঠিক আছে, দেখুন আমি সেই 1:1 যেতে কখনো একদমই পছন্দ করি না। পার্সোনালভাবে ওনাকে আমি যথেষ্ট সম্মান করি এবং ভবিষ্যতে করব। শিক্ষিত একজন মহিলা সাংবাদিক, যথেষ্ট রেসপেক্টেড সাংবাদিক, অনেক
অনেক দিন থেকে ওনার নাম শুনে আসছি। তাই এই ছোটোখাটো ব্যাপারে জানি না কী কারণে ওনার মনে হয়েছে যে এই যে এখন একটা বাইনারি তৈরি হয়ে গেছে, যে এই কয়েকটা ছেলে মিলে একটা WBJDA করেছে, তারা যা বলছে সেগুলো মিডিয়ায় চলে আসছে। এগুলো আমার মনে হয় না যে খুব একটা ঠিক করা হচ্ছে তাদের জায়গা থেকে। তাদের মানে WBJDA নিজেরাই ডক্টর অ্যাসোসিয়েশন লিখেছে, এখন নিজেরা ডাক্তারি পাসই করেন। আমরা 2018 সালে পাস করি, 6 বছর হয়ে গেছে গুরু, কত পেশেন্ট দেখেছি। আমি অনেক ফ্র্যাঙ্ক হয়ে যাচ্ছি কথাবার্তা ইন্টারভিউ জায়গা থেকে। এনিওয়ে মানে এটা একটু বিরক্ত লাগছে আমার কাছে আর কি। আর ক্লারিফিকেশনের জায়গাটা নেই। আমার মনে হয় এই ছেলেগুলোকে একটু ভাবা দরকার এবং এদেরকে সুশিক্ষা দিয়ে ভালো করে এদের মানে ডাক্তারি ভাবনাটাকে ওদের মধ্যে ছড়ানো উচিত। আরও একটা বিষয়, যেখানে অ্যাসোসিয়েশনে যারা রয়েছে, সংগঠন যাদের, তারা কিন্তু ইতিমধ্যে তোমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য 4 জায়গায় ইতিমধ্যে, যেমনটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে স্বাস্থ্য ভবন বলো বা ডিজিকে ইমেল করেছে যে ভুয়ো চিকিৎসক। কী বলবো? 2018 সালে MBBS পাস করেছি, আবার রিপিট করছি। এই ভাষাগুলো বলা আমাকে কষ্ট দেওয়া নয়। আমি 1 মাস পরে MS ডিগ্রিটা, এই যে ডিগ্রি করছে, হাতে সার্টিফিকেট চলে আসবে, 1 মাস হয়তো লাগবে ম্যাক্সিমাম, পাস করে যাবো আশা করছি। পরীক্ষা দিয়েছি, এটাতে আমার কিছু যায় আসবে না। এই কথাগুলো বলবো না। নিজে কোথাও গিয়ে ডাক্তারি করব, নিজের গাড়ি বাড়ি নিয়ে সংসার করব, নিজের লাইফ লিড করব, এটা একদমই নয়। আমাকে এটা আঘাত করা হচ্ছে না, এটা একটা ভাবনাকে আঘাত করা হচ্ছে। আমি ওই ভাবনাটাকে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা খবর নিউজ মিডিয়া সব কিছু শুনছেন, শুনুন, কিন্তু মানুষের ভিতরে যে মানে পোশাক ছাড়া অনেক মানুষ দেখা যায়, কিন্তু পোশাকের ভিতরে আর মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জায়গাগুলো মানুষ ভাবুক। আর টেকনিক্যাল গ্লিচের কারণে একজন মানে এটা ক্লারিফাই বারবার করতে গিয়ে আমারই বিরক্ত লাগছে। ঠিক আছে, যে যা বলছে বলতে দিন, যা অ্যাকশান নিচ্ছে নিতে দিন, কিন্তু মোড় ঘুরিয়ে মানে যে আমরা আন্দোলনে সবাই এর মিলে একসঙ্গে বিচার চাওয়ার আন্দোলনে যেটা করেছি, যারা এখনও যাদেরকে লুকানোর চেষ্টা হচ্ছে, একটা চার্জশিট তৈরি হয়ে গেছে, সেটা স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দিচ্ছে না, আমরা সুপ্রিম কোর্টে দেখছি, খোঁজ পাচ্ছি। এইগুলো ক্লিয়ারেন্সগুলো দিয়ে বিচারের প্রক্রিয়াটা মানুষের সামনে উঠারুক, এগুলোতে ডিসকাশন বেশি হোক, এটা আমি চাই আর কি। না, যেখানে দেখছি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে তোমরা প্রতিবাদে রাস্তায় রয়েছো, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, স্বাস্থ্য ভবন বলো, কালীঘাটে বলো, সব জায়গায় বৈঠকে বসেছো, তো সেখানে দাঁড়িয়ে যারা অ্যাসোসিয়েশনের রয়েছে তারা কিন্তু বারে বারে একটা কোনো না কোনো বিষয় নিয়ে কারোর বিরুদ্ধে সরাসরি ব্যক্তি বিশেষ তারা কিন্তু আওয়াজ তুলছে। সেখানে দাঁড়িয়ে তাদের যে বক্তব্যগুলো তারা রাখছে, কোথাও গিয়ে কি কোনো বিশেষ কোনো মদত দেখতে পাচ্ছ? হ্যাঁ, মদত না হলে ওই 10 জন ছেলে এদিকে 7,500 জন PGT থেকে শুরু করে হাজার সিনিয়র ডাক্তার যখন দলবদ্ধ হয়েছে, একটা নিজেদের ভাষা মিডিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, সেখানেই 10-12 জনের ছেলের একটা অ্যাসোসিয়েশন হয়ে গেল। আর তারা এরকম এত টেকনিক্যাল জিনিসপত্র জেনে গেল। এখনও তো এরকম এত টেকনিক্যাল জিনিসপত্র আমিই জানি না। ঠিক আছে, আইন এটা সেটা খুঁজে বার করে সেইভাবে একে মেল করা তাকে মেল করা, কী শুরু করলো এরা, একা পারে সব? তো মানে এতজন মিলে এত কিছু করে সেইভাবে একটা গোছানো সংগঠনের একটা প্রেস ক্লাবে একটা মিট করতে পারলাম না। তারা প্রেস ক্লাব এথায় ওথায় মিট করে দিয়ে, এইগুলো অনৈতিক। আমার মুখ দিয়ে ওদের ব্যাপারে ডিসকাশন হচ্ছে, আমি এটা চাই না। মানে ওরা জুনিয়র হোক, পড়াশোনায় মন দিক, ডাক্তারি করুক। আর ভবিষ্যতে এই এখন আরজিকর আপনি ঘুরে দেখুন, ওই ঝামেলাগুলো অনেকটা কম। ওকে শাসানি ধমকানি, এটা করো সেটা করো, হোস্টেলগুলোতে খোঁজ নিন, এখন শাসানি ধমকানি অনেকটা কম। তো এই জিনিসগুলো এইভাবেই থাকুক, শান্তি ফিরে আসুক, সবাই সুষ্ঠুভাবে পড়াশোনা করুক, সবাই পড়াশোনায় মন দিক। হ্যাঁ, বিভিন্নভাবে আমাদের এই পরীক্ষা হলো, বললো যে কড়াকড়িভাবে পরীক্ষা হলো, সবাই সেইভাবে পড়াশোনা করে ঠিকঠাক পড়ে পরীক্ষা দেব। পরীক্ষার আগে যে আমি ডাক্তার হব জানতে হবে, সেই জানার জায়গাটায় সবাই ফোকাস করুক, নাকি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে আন্দোলনে। আমি একটা সম্ভবত ফেসবুক পোস্ট করেছিলাম ওদের কারোর বিরুদ্ধে, যে একজন স্যারকে কাঁদিয়েছিল বলে। বাকি পার্সোনাল লেভেলে না, ওদের ব্যাপারে আমার কি বলবো, অনেক ছোট, মানে ভাবনার জায়গা থেকে ওরা অনেক ছোট। ওরা একটা কালচারকে মানে রিপ্রেজেন্ট করছিল, যেটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। ব্যক্তিগত দিক থেকে তো ওরা তো আমাদের অনেক জুনিয়র, ওদেরকেই তো শেখাবো ভবিষ্যতে, ওরা শিখবে কোথা থেকে? আমি ডক্টর নাইয়া না হতে পারি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভবিষ্যতে না হতে পারি, প্রফেসর না হতে পারি। হাজার আমার মতো সিনিয়র, আমার মতো বন্ধুরাই তো সিনিয়র স্যার প্রফেসর হবে, ওরাই তো আবার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হয়ে ডাক্তারই পড়তে আসবে। এমন তো ওরা ডাক্তারি পড়তে সব এখন এমন মদত পেয়ে গেছে, সব বড় ওদেরকে মন্ত্রী করে দেবে। তাহলে ওরা যেই ভুলগুলো করছে, এগেনস্ট
এই যে মানে উল্টোপাল্টা ব্যাপারগুলো করছে, ওরা ভুল করছে এই জায়গা থেকে। আচ্ছা, একদিকে আমরা দেখছিলাম যে নির্যাতিতার মা বাবা একজন আইনজীবী রেখেছিলেন, বৃন্দা গ্রোভার, তিনি লড়ছিলেন, একদম ঝোড়ো ব্যাটিং করছিলেন, আমরা দেখছিলাম। তার আগে বিকাশ রঞ্জন বাবু ছিলেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখলাম যে বৃন্দা গ্রোভার সেই যে কেসটা, সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন। কী বলবেন, আইনের যে পদ্ধতি, যে বিচারের প্রক্রিয়া, সেটা কি আরও পিছিয়ে গেল? এটা তো আপাত দৃষ্টি থেকে সেটাই মনে হচ্ছে, কিন্তু দেখুন উনি অনেক বড় সিনিয়র আপনার লয়ার, তো উনি নিশ্চয়ই বুঝেছেন কোনো কোনো ব্যাপার স্যাপার আছে বা কোন দিক দিয়ে কী টেকনিক্যাল ইস্যু হচ্ছে উনি জানেন। আমাদের স্ট্যান্ড বা আমরা যেটা ভাবি সেটা হলো যে এই বিচারটা যতদূর যায়, আমি বলে নয়, ও বলে নয়, কোনো একটা পার্টিকুলার লয়ার বলে নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও পরিবর্তন হয়ে গেছে কালের নিয়মে। তো একজন লয়ার যদি পরিবর্তন হন, নতুন লয়ার খুঁজে এবং যোগ্য লয়ারকে খুঁজে আনতে হবে। উনি ওনার অনেক কাজ এগিয়ে দিয়েছেন, সেই মানে আগিয়ে যতদূর নিয়ে গেছেন সেই কাজটা সেখান থেকে আরও কাউকে আগিয়ে নিয়ে যেতে হবে। এক্স্যাক্ট কারণ তো আমি জানি না, এই ব্যাপারে ওই জন্য বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু যে কোনো কী বলবো পরিচিত এবং মানে স্ট্রং লয়ারকে খুঁজে এনে ওই যুদ্ধটা আগিয়ে নিয়ে যাওয়া হবে। তাতে বাবা মায়েদের সঙ্গে আমরা WBJDF সবসময় সঙ্গে আছি, এবং যে কোনোভাবে টেকনিক্যাল থেকে শুরু করে যেটা সাধারণ মানুষের থেকে কী বলবো ডোনেট করা যে মানি আমাদের কাছে আছে, আমাদের সেই মানি দিয়ে হোক, যে কোনোভাবে এই বিচারটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। এটা একটা এক্সাম্পল তৈরি করতেই হবে। এটা যদি হার হয়ে যায় না, অনেক মানুষ আছে যারা আমাদেরকে অনেকজন বলছে ঠিক আছে তোমরা আন্দোলন করতে এসে তোমরা এই ফুটেজ পাচ্ছ, এই তোমাদের পরিচিত মুখ হচ্ছে, হ্যানা হচ্ছে, তেনা হচ্ছে, আমরা বলছি না। এই যেমন ওই লিফলেট ছাপার নিয়েও আমি বললাম, লিফলেটটা আমি ছাপতে যাইনি, আমি গিয়ে একটা এরম নাম ছেপে দাও, এরম হয় না, কেউ লিফলেট ছেপে দেয়। সেই রকমই আপনি যেমন বললেন যে আন্দোলনের অন্যতম মুখ, আমরা কেউ বলিনি আমরা অন্যতম মুখ গো, আমাদেরকে বলো। এগুলো অটোমেটিক্যালি এরকম একটা জায়গা তৈরি হয়। তো এগুলো চলে আসলে এগুলোর ইম্পর্টেন্ট নয়। আমার কষ্টটা সেই জন্য হবে যে একটা মানুষ যার হাতে প্রবলেম, পায়ে প্রবলেম, যিনি হুইল চেয়ারে করে এসে ঘন্টার পর ঘন্টা রাস্তা অতিক্রম করে বিচারের জন্য এসেছিলেন, যিনি 75 ঊর্ধ্ব 80 ঊর্ধ্ব বয়স্ক মহিলা বা মানে বয়স্ক দাদু যারা এই বিচার চাওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন, তাদের হতাশ একটা হবেন তারা যে চেঞ্জটা দেখানোর জন্য যেটাতে আমরা আওয়াজ তুলেছি, তাদের প্রত্যেকের কাছ থেকে এক ফোঁটা করে শক্তি নিয়ে আমরা শক্তিশালী হয়েছি। লোক বলছে না কোথা থেকে এত শক্তি আসছে, সাহস আসছে, দেখছি লোকের কথা শুনে কোথা থেকে সাহস আসছে। কোনো সংগঠনের আগে কোনো দলের নেই, কোনো মত নেই, কোনো রাজনীতি সক্রিয়র কথা আমি এটা বারবার ক্লিয়ার করেছি। কোনো পলিটিক্যাল পার্টির যেগুলো প্রচলিত যে পার্টিগুলো আছে আর কি, তার তো সব স্টুডেন্ট অর্গানাইজেশন থাকে। কোনো একটা অর্গানাইজেশনে একটা মেম্বারশিপ কেউ অন্তত আমাকে দেখাক। তারপর পদ তো আমি অনেক দূরের কথা, সেক্রেটারি হওয়া মানে তো মানে 10 বছর আগে কোনো পার্টির জিএস থাকলে তো আমি পলিটিক্স করলে তো আজকে পড়াশোনা করতাম না। পড়াশোনা কি বলবো, মানে পলিটিক্স থেকে যে এই আন্দোলন হয়েছে এটা একদম ভুল ধারণা। এই আন্দোলনটা ওরকম বললে তাহলে যারা সাধারণ মানুষ তাদের দাবিটা নিয়ে এসেছিল, তাদের ব্যথা নিয়ে এসেছিল, সেই ব্যথাগুলোকে অপমান করা হয়। আচ্ছা দাদা, আমরা বারে বারে লোকজনের মুখে এখন শোনা যাচ্ছে আরজি করে যে ঘটনা কিছুটা হলেও থিতিয়ে গেছে, কিছুটা হলেও যেন মরে যাচ্ছে আন্দোলনে। এই আন্দোলনের ধারাবাহিকতা যেভাবে ছিল, সেই আন্দোলন অনেকটা যেন কমে যাচ্ছে, কি বলবো? একদমই ঠিক বলেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে আন্দোলন মানে রোজ রাস্তায় নেমে চিল্লানো নয়, আন্দোলন মানে সব সময় গিয়ে মানে প্রতিবাদের কি বলবো মিছিল নয়। আমি যেটা পার্সোনালি বিলিভ করি সেটা হলো আন্দোলন মানে হলো চেতনা। আর আমি এটা সমস্ত শক্তির বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে বলতে পারেন। আমার এটা বিশ্বাস যে সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষের যদি তার নিজের অধিকার, তার নিজের যে চাওয়া পাওয়া সেগুলো পেতে হয়, অধিকারটাকে ছিনিয়ে আনতে হয়, তাহলে তাকে আন্দোলন করতে হবে। জীবনের সঙ্গে, জীবনের প্রত্যেকটা স্তরের সঙ্গে, প্রতিটা লেভেলের সঙ্গে, প্রত্যেকটা মানুষ তার নিজের শরীরের সঙ্গেও আন্দোলন করতে হয়। এইভাবে একটা ব্যথা হলো, যন্ত্রণা হলো, সাহসীভাবে যদি ওষুধ মেডিসিন না খায় সে সুস্থ হতে পারবে না, যতই মেডিসিন আপনি দেন। তো মানসিক দিক থেকে শুরু করে এই আন্দোলন আমাদের নিজেদের লড়াই, সবসময় নিজেদেরকে লড়তে হয়। কোনো না কোনো সময় আমরা একা হয়ে যাই। নিজের বাবা মা মারা যাওয়ার পরেও কিছুদিন পর মানুষ ধীরে ধীরে একটা টাইমের পরে একটু ভুলতে বসেন। ভুলে আমি বলবো না, কিন্তু একটু তো আড়াল হয়। তো এইটা যে কোনো আন্দোলনের একইভাবে আপনি সবসময় রাস্তায় পড়ে আছে এভাবে আপনি দেখবেন না, কিন্তু যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনও স্ট্রং আছি। এবং যারা এখন রাস্তায় নামতে পারছেন না, আমার বিশ্বাস তারাও স্ট্রং আছেন।
তারা তাদের মতো ভাষা তাদের বাড়িতে প্রতিবাদ করছেন, তার বাড়িতে তার যদি তার স্বামীর সঙ্গে তার কোনো রকমের কী হলো অত্যাচারিত তিনি হয়ে থাকেন সেটা নিয়ে তিনি প্রতিবাদ করছেন। তাহলে আন্দোলন একটা নারী শক্তিকে যে এভাবে নষ্ট করে দেওয়া হলো, একটা পেশেন্ট দেখার জন্য আজকের আমাদের ডাক্তারদের, এই আমাকেই বলছি, আমি যেটা এতটা পাত্তা দিতে চাই না যদিও, পেশেন্ট দেখার জন্য আজকের বিভিন্ন রকমের সমালোচনা হচ্ছে। আরে ডাক্তার তো পেশেন্টই দেখবে। আমাদের বোনটা যদি আজকে বেঁচে থাকতো, যদি বাঁচিয়ে রাখা হতো ওকে, ও তো ভবিষ্যতে কয়েক লক্ষ কোটি পেশেন্ট দেখতাম, কালের নিয়মেই পেশেন্ট দেখতাম। তো সেই পেশেন্ট দেখার জন্য একজন ডাক্তার, শিক্ষা দেখবেন অনেক অনেক স্কুল টিচার আছেন বাইরে প্রাইভেট টিউশনই পড়ান, সেই জন্য সমালোচিত হন, নিয়ম নীতি, মানে এটা আমি কোনো কিছু ক্লারিফিকেশনের জন্য বলছি না, এটা আমার মনে হয় যে ভাবনার জায়গা থেকে, মানে শিক্ষক শিক্ষা দেবেন, সাংবাদিকতা করবেন, ডাক্তার চিকিৎসা করবেন, এই জায়গাগুলো খুবই স্বাভাবিক। তো এই জায়গাগুলোকে কোনোভাবে আমাকে মানে হেয় করা বা আমাকে ছোট করার জন্য এটা করা হচ্ছে না, এই ভাবনাটাকে ছোট করা হচ্ছে। আপনারা দেখবেন যে লাস্ট 1 মাস ডাক্তারদের বিরুদ্ধেই যত রকমের কথাবার্তা হচ্ছে। আরে ডাক্তাররা তো আকাশ থেকে উঠে আসেনি, ডাক্তাররা হ্যাঁ ম্যাক্সিমাম একটা কিছু শাসকের বিরুদ্ধে কথা বলে দিয়েছে ডাক্তাররা, এটার জন্য আক্রমণ হওয়ার তো কারণ নেই। ডাক্তাররা কাদের জন্য বলছে? আপনি একবারও কোনো জায়গায় দেখবেন না কোনো ডাক্তার এই আন্দোলনে, অন্তত ভবিষ্যতে বিভিন্ন আন্দোলন হতে পারে, এই আন্দোলনে কিন্তু ডাক্তারদের মাইনে বাড়ানোর আন্দোলন ছিল না। এই আন্দোলনটা কিন্তু ডাক্তাররা কেউ বলেনি যে আমাদেরকে নীলবাতি গাড়ি কেন দেবে না, তার জন্য আন্দোলন। আচ্ছা, আপনি একজন ডাক্তার, বিষয়টা একটু আলাদা হলেও বাংলাদেশের যে ঘটনা চলছে সেখানে আমরা সকলেই জানি, বাংলাদেশ ভারত সম্পর্ক, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু হাসপাতাল থেকে শুরু করে চিকিৎসক তারা মন্তব্য করেছিল যে তারা বাংলাদেশি রোগীদেরকে পরিষেবা দেবেন না। আবার কোনো জায়গায় আমরা দেখলাম কোনো হসপিটাল তারা বললেন যে আমরা 10% করে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ পরিষেবা দেবো। কী বলবেন এই নিয়ে? দেখুন, এটা বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবনা, কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে করতে হবে যে শক্তি একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়, শক্তির কোনো ক্ষয় হয় না। তাহলে আমরা যারা এই দেশে জন্মেছি, এই দেশের মাটি, এই দেশের বাতাস, অক্সিজেন, এই দেশের হচ্ছে খাদ্য খেয়ে আমরা বড় হচ্ছি, তো এই দেশের শক্তিই আমাদের শক্তি। এই দেশপ্রেমটা মানুষের মধ্যে কিন্তু জাগতে হবে। যখনই দেশপ্রেমের ব্যাপার আসবে, যুগে যুগে আমরা দেখেছি, তখন কিন্তু আমার মনে হয় কোনো রকমের অপমান, কোনো রকমের অবমাননা সহ্য করার কোনো জায়গা নেই। কারণ তোমার দেশকে ভালোবাসা তোমার জন্য একেবারে মানে প্রথম শর্ত। দেশ মানে দেশ, কারণ তুমি এটা দিয়েই বড় হয়েছো, এখানেই তুমি শেষ হবে। আমাদের মৃত্যুবরণ হলে কি হবে? এখানেই আগুন জ্বলবে, এখানেই কবর হবে, এই মাটিতেই মিশে যাব, এই মাটিতেই আবার নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন সবই তো এই জিনিসেরই। তো শক্তি আমাদের দেশ, এখানেই আমাদের দেশ। তো এক্ষেত্রে চিকিৎসার জায়গা থেকে শুধু ডাক্তার হিসেবে দেখলে হবে না, অবশ্যই এখানে আপনাকে দেশ হিসেবেই দেখতে হবে। শুধু বাংলাদেশ বলে নয়, পৃথিবীর যে কোনো দেশ যদি কোনো অ্যাঙ্গেল দিয়ে দেশকে অপমান করার জায়গা তৈরি করে, তাহলে তার প্রতিবাদ করতে হবে। এইবারে প্রত্যেকটা কাজের একটা সাব পার্টগুলো আছে। আপনি যখন একজন মানুষ আগে প্রথমে, তারপরে আপনি একজন মহিলা, তারপরে আপনি একজন সাংবাদিক, ঠিক সেই রকমই আমরা প্রথমে আগে কিন্তু দেশবাসী, তারপরেই আমরা রাজ্যবাসী, তারপরেই কিন্তু আমরা গিয়ে একটা মানুষ। বিভিন্ন জায়গা থেকে আমার এবার মানবিকতার খাতিরে বিভিন্ন মানুষের বিভিন্ন ভিউ হতে পারে। টেকনিক্যাল ইস্যু, পলিটিক্যাল ইস্যু, এগুলো যারা পলিটিক্স করছেন তারা সেই অ্যাঙ্গেল থেকে সলিউশন করার চেষ্টা করবে বলে আমার মনে হয়। কিন্তু যখনই এই দেশের ব্যাপার আসবে, আমার মনে হয় দেশ সর্বপ্রথম, দেশের উপরে অন্য কোনো প্রায়োরিটি দেওয়া আমি পার্সোনালি অন্তত বিলিভ করি না। দেশ না থাকলে আমি তো আমাকে তো দেশ থেকেই শিক্ষা নিতে হয়েছে, দেশ থেকেই বড় হতে হয়েছে। তাহলে এখন আমি ডাক্তার হয়ে গেছি বলে দেশটার পরে আমি ডাক্তার হিসেবেই করতে চাই এরকম বলে আমার কোনো লাভ নেই। দেশের সম্মান সবচেয়ে প্রথম সম্মান। তোমার বক্তব্য বারে মানুষের মন ছুঁয়েছে। বক্তা হিসেবে আসফাকুল্লাহ নায়াকের সকলেই পছন্দ করে, আমরা দেখেছি আন্দোলনের সময়। সেক্ষেত্রে রাজনীতি থেকে কোনো ইচ্ছে রয়েছে? দেখুন, রাজনীতি কোনো ব্যাপারে কারোর কাছে ইচ্ছে আসে না, বিশেষ করে এখন রাজনীতি বা পলিটিক্স এমন একটা জায়গায় এসে গেছে, রাজনীতি মানুষদেরকে মানুষ একটু খারাপ চোখে দেখা শুরু করে দিয়েছে। এটা ওই কী বলবো, একটা মনুষ্যত্বের জায়গা থেকে
মানুষ দেখতে 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 রাজনৈতিক দিকগুলো মানুষের কাছে একটা রাজনীতি মানে একটা ক্ষমতা লোভ বা রাজনীতি মানে ক্ষমতা নিয়ে কাড়াকাড়ির একটা জায়গা তৈরি হয়ে গেছে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক বড় বড় নেতা নেত্রীদেরকে দেখেছি একবার এই দল একবার ওই দল, এর বিরুদ্ধে তার বিরুদ্ধে, হেনা তেনা এটা নয়। আমার মনে হয় যেটা রাজনীতি, আমি তো অতটা বুঝি না, কিন্তু যতটুকু পড়াশোনা করে যে জ্ঞানটা হয়েছে সেটা মনে হয়, আমার মনে হয় আসল রাজনীতি হচ্ছে যে নিজের অধিকারটা যতটা আমি বুঝতে পেরেছি, যারা বুঝতে পারে না তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া। এই রাজনীতির জায়গায় যদি বলেন, আমি তো রাজনীতিই করছি, রাজনীতি অরাজনৈতিক বলে সেরকম অ্যাকচুয়ালি কিছু হয় না। এস্টাবলিশড পলিটিক্স আন্দোলনে ছিল না, কিন্তু মানসিক তো সবারই পলিটিক্স আছে রে বাবা। পলিটিক্স মানে এটাই যে বুঝিয়ে দেওয়া, এবং যেটা আমি মনে করি, দেখুন যুগ যুগ ধরে শাসক যারা, যাদের হাতে ক্ষমতা আছে, তারা সেটাকে ইউজ করবে, ভালো কাজে কিছুটা করবে, কিছুটা খারাপ কাজে করবে, শাসন ক্ষমতা বা সিংহাসন ধরে রাখার জন্য করবে, আবার সিংহাসন যেহেতু পেয়েছে সেই জন্য কাজও করবে। ওটা বড় কথা নয়, কিন্তু মেন যেটা বড় কথা হলো যে একজন মানুষ যখন কাউকে ভোট দিয়ে ইলেকট্রাল পলিটিক্সে কাউকে পাওয়ার দিয়ে দিল, যে মুহূর্তে পাওয়ার দিয়ে দিল, 1 সেকেন্ড পরে আমার বিশ্বাস তাকে বিরোধী হয়ে যাওয়া উচিত, এবং বিরোধী হয়ে ওই পাওয়ারকে কোশ্চেন করা উচিত যে এবার তোমাকে তো দিলাম জায়গা, তাহলে তুমি আমার এই কাজটা এবার করো, আমাদের এই কাজগুলো করো। যখন ও করতে পারবে না তখন তার বিরোধিতা করতে হবে এবং তাকে জনগণকে বিরোধিতা করতে বলছে, সেক্ষেত্রে তো বিরোধী দলনেতা থাকছে প্রত্যেকটি রাজ্যে, বিরোধী দল রয়েছে, সেখানে কি তারা কিছুটা হলে বিরোধী দলের ক্ষমতা কম দেখতে পাচ্ছে? এগুলো একদম পলিটিক্যাল কোশ্চেন, এগুলোই পরে আবার কী বলবো ডিবেট তৈরি হতে পারে। কিন্তু গণতন্ত্র যেটুকু আমার জ্ঞান, সেটা হলো গণতন্ত্রে এই সৌন্দর্যটা আছে যেটা রাজতন্ত্রে বা একনায়কতন্ত্রে নেই। রাজতন্ত্র বা একনায়কতন্ত্র হচ্ছে একজন রাজা যেটা বলে দিল সেটা ওকে, একজন নায়ক বা যিনি হিরো যা বলে দিলেন সেটা হয়ে গেল। গণতন্ত্র সেটাকেই ফর্মুলেট করেছে যাতে বিরোধীরা কি বললো, বা বিরোধী যে তুমি একটা ভাবছো সেটা নয়, ঠিক নয়, এটা ঠিক, এটা বললো, সেটার কতটা সম্মান আছে। তো এই জন্য আমি যতদূর জানি যে একজন বিরোধী দলের দলনেতা মানে তিনি একজন মিনিস্টার, সেই লেভেলের পাওয়ার তিনি, মানে ক্ষমতাশীল ব্যক্তি একজন। তো আমার মনে হয় যে যখন কোনো একটা ঘটনা ঘটে, যেমন শাসকের সেই জায়গাটায় বিচার দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে, তেমন বিরোধীদেরকে বিচার ছিনিয়ে আনার জন্য দায়িত্ব নিতে হবে। তো দুটো দায়িত্ব দুজনেরই আছে, দুজনেরই রেসপন্সিবিলিটি আছে। সেক্ষেত্রে শাসককে শুধু ক্ষমতাবান শাসক হলে খুব উন্নতি হবে তেমন নয়, ক্ষমতাবান বিরোধী খুব দরকার, মানে আমার মনে হয় বেশি দরকার। এই রাজ্যে দরকার না, এই রাজ্যে বলে এটা একটা কী বলবো, মানে ঝামেলা তৈরি করার কোনো জায়গা নেই, কিন্তু বিরোধী গণতন্ত্রের দরকার, সমস্ত রাজ্যে দরকার, দেশে দরকার। বিরোধিতা করার মতো একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। যখন ওই বিরোধিতা হবে, যখন দেখবেন যে বিরোধিতা হচ্ছে, বিরোধী করছে, এবং বিরোধীরা, আমার তো মনে হয় শাসকরা যত না পরিকল্পনা করে, বিরোধীরা আরও বেশি সেইগুলোকে কারেকশন করে আরও সুন্দর করে দেয়। আমি যতদূর পার্লামেন্টের ডিবেট দেখেছি, বিধানসভা ডিবেট দেখেছি, বিরোধীরা অনেক অনেক ওই ভালো কাজ করেন এইসব জায়গাগুলোতে। আর শাসক করবেন এটা খুব একটা মানে স্বাভাবিক আর কি, মানে যখন যার হাতে ক্ষমতা থাকবে তিনি করবেন, তার হাতে টাকা আছে, পয়সা আছে, সিস্টেম আছে, তিনি তো করবেনই। তাকে ঠিকভাবে করানোর দায়িত্ব বিরোধিতা নিতে হবে। এখন আমি দেখি রাজনীতিতে বেশিরভাগ কটাক্ষ, ওকে ওই বললো, ওকে ওই বললো, এই বললো, এই বললো, গঠনমূলক জায়গাগুলো দিন দিন মানে কম দেখছি। এটা আমাকে জিজ্ঞাসা করলেন তাই বললাম, কিন্তু এটার উদ্দেশ্য কিছু না। রাজপাগুলো নাই একে আবার এই কোশ্চেনগুলো বলে মানে কি বলবো, ডাক্তারিটাই ঠিক করে করি এখনো পর্যন্ত, মানে এই ডিগ্রি হয়ে যাক ডাক্তারের মধ্যে মনে হচ্ছে যে প্রশ্নটা না, প্রশ্নটা দেখুন, রাজনীতি করছি অলরেডি। আমি আবার বলছি যে এটাই রাজনীতি। মানুষ মনে করে যে ইলেকট্রাল পলিটিক্স মানে শুধু পাওয়ার পেয়ে গেলে রাজনীতি, তা নয়। রাজনীতি ভাবধারা বিছানোর রাজনীতি। আজকের আমাদের কাছে যারা হিরো, আমার কাছে অন্তত যারা হিরো, তারা কেউ শাসক ছিল না। আমি যুগ যুগ ধরে দেখেছি যে যারা হিরো তারা ক্ষমতা দখল করে, ক্ষমতা নিয়ে তারা লাফালাফি করা লোক খুব কম আমার কাছে হিরো। ক্ষমতার বাইরে যারা, তারা আমার কাছে অনেক বেশি হিরো। ইংরেজরা যখন শাসন করেছে তখন তো মানুষকে দাস চাকর বাকর বানিয়ে রেখেছিল। সেই টাইমে কিন্তু হিরো আমাদের কাছে তৈরি হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই টাইমের সময়ে আমাদের হিরো হয়েছেন স্বামী বিবেকানন্দ। সেই টাইমে আমাদের হিরো হয়েছেন নানান বিপ্লবীরা। তো আমরা সম্মান তো যদি করতেই হয়, আমার মনে হয়, তাহলে ক্ষমতায় যারা আছে তাদের থেকে, যারা ক্ষমতাকে শোধরানোর চেষ্টা করছে বা ক্ষমতার বিরুদ্ধে কথা বলার জায়গা রাখছে, সেই ভয়েসগুলোকে বেশি বেশি করে যদি
জনসমক্ষে আসে আমার মনে হয় বেটার হয়। একেবারে শেষের দিকে যাব, যেখানে সামাজিক মাধ্যমে বারে বারে দেখি যে কিছু না কিছু বিতর্কিতমূলক আলোচনা, সোজাসুজি খোলা মাঠে কি চাইছো যে সে আলোচনাগুলো হোক? একদম যে কোনো আলোচনার জন্য সবসময় আমি তো অন্তত পার্সোনালি এবং বাকিদের সম্মতি নিচ্ছি না, তবু আমার মনে হয় যেটা ধারণা আমাদের আন্দোলনে যারা একসঙ্গে আমরা করেছি সবাই সবসময় খোলা আলোচনার জন্য রেডি আছে। এবং এটা নিয়েও আমরা একটা প্রোগ্রামও করবো হয়তো ভবিষ্যতে, ভাবছিলাম যে একটা ওপেন এরকম ডিবেট হোক যে আমাদের যা যা ভুল সবারই হবে, কেউ আমি তো ফেরিস্তা নয় রে বাবা, প্রত্যেক মানুষেরই ভুল আছে। এই আন্দোলনের যেগুলো ভুল স্টেপ হয়েছে, যদি আন্দোলনে কিছু আমরা ভুল দাবি করে থাকি সেগুলো নিয়ে ওপেন ডিসকাশন হোক, এবং সেটা নিয়ে আমরা দেখি ভবিষ্যতে সেরকম যদি বড়ো প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে পারি আপনাদেরকে জানাবো। কিন্তু যেটা ওপেন কথা বলা, ওপেন ডিসকাস করার কোনো ক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা পিছিয়ে আসিনি। যে কোনো মিডিয়া ইন্টারভিউ যে কোনো যা আমাদের কোশ্চেন করেছে সবই উত্তর আমরা সরাসরি দেওয়ার চেষ্টা করেছি। তো এটা আলাদা পার্ট, কিন্তু মেন পার্ট যেটা আমাকে ভাবায় সেটা হলো যে একটা আন্দোলন তো দেশে হয়নি বা রাজ্যে হয়নি, আর আন্দোলনটা মানুষের কাছ থেকে শেখে, শিখতে জানতে শেখে। সোশ্যাল মিডিয়ার পোস্টে অনেকে আমার পোস্টে কমেন্টে লিখে দেয় যে একদম মমতা ব্যানার্জির বিরোধিতা করে হুমুক তুমুক করে এরকম লিখছে। সে মমতা ব্যানার্জিকে যত না পড়াশোনা করেছে, হয়তো আমি ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে হয়তো অনেক বেশি জানি তার চেয়ে, কারণ সে ওই জিনিসটা না জেনেই উল্টোপাল্টা বকছে। যদি আন্দোলন করতে হয় একজন, এই পশ্চিমবঙ্গে তখন সিপিএম যখন ক্ষমতায় ছিল, সিপিআইএম যখন ক্ষমতায় ছিল, তখন সেই জামানাতে মমতা ব্যানার্জির মতো একজন মহিলা, তারপর আবার মহিলা, মানে ওই টাইমে আন্দোলন করে আজকের এরকম এত চূড়াতে বসে আছেন উনি। বিরোধী মুখ। হ্যাঁ, সেই টাইমে তো উনি বিরোধিতাই ছিলেন রে বাবা। সেই জায়গা থেকে আজকের উনি এরকম একটা চূড়াতে বসে আছেন। আজকের ওনার দলের বিভিন্ন লোকেদের কার্যকলাপ, বিভিন্ন জনের বা সিস্টেমের কার্যকলাপে ওনাকে কোশ্চেন করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বা আমরা করছি। কিন্তু অ্যাজ এ পার্সন যদি চোখ বন্ধ করে বলেন যে মমতা ব্যানার্জি, আমার মনে হয় এই রাজ্যে শুধু নয়, এই দেশেই খুব কম মানুষ থাকবেন হিংসা ছাড়া, বাকি সবাই ওনার কাছে মাথা নত করবেন। কারণ উনি যে স্ট্রাগেলটা মানুষকে শিখিয়েছে, স্ট্রাগেল কী করে করতে হয়, ওনার পুরনো ভিডিওগুলো মানুষ দেখলে বুঝতেই পারবেন যে আন্দোলন কী করে, তো উনিই তো শিখিয়েছেন। তো উনিই তো বিরোধিতা করতে শিখিয়েছেন যে হ্যাঁ, ক্ষমতার বিরুদ্ধে বিরোধিতা করো, তাহলেই উন্নতি হবে। তো এই যারা জানে না তারা ট্রোল করে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে। আরে বাবা, মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, আমি যা সম্মান করি তুমি সম্মান করো না অতটা। তুমি না বুঝে হো করে একটা ক্ষমতার লোভে বিভিন্নভাবে তুমি করো। আমি ওনাকে শিক্ষার জায়গা থেকে পড়াশোনা করে উনি করছে, রেল মিনিস্টার পদ উনি ছেড়ে দিয়েছিল, বোঝে এসব মূর্খগুলো। কিন্তু ঠিক আছে, যখন তুমি পাওয়ারে থাকবেন, আমরা সিস্টেমকে বদলানোর, সিস্টেমকে কারেকশানের জন্য করছি এই জিনিসগুলো, এবং এই আন্দোলন চলবে। ব্যক্তি বিশেষে একদম বিরোধিতা নয়, সিম্বলিক বিরোধিতা। হ্যাঁ, যারা বললেন তাহলে আপনি এরকম বলেন কেন মুখ্যমন্ত্রীর চেয়ারে, আরে ওটা তো সিম্বলিক। যে চেয়ারে উনি মমতা ব্যানার্জি যদি না থাকতেন, উনি যদি ওই চেয়ারে অন্য কেউ থাকতো, সেই চেয়ার থেকে এই বিচারগুলোকে হ্যান্ডেল করা যায়, এগুলোকে হ্যান্ডেল করা যায় এবং ওগুলোকে প্রভাবিত করা যায়। তাই ওনাকেই অ্যাড্রেস করতে হবে। আমরা মিটিং তো এর সঙ্গে ওর সঙ্গে করে নিতে পারতাম, কেন মমতা ব্যানার্জির সঙ্গেই কেন মিটিং করলাম? এটা নিয়েও অনেক ডিবেট। আরে বাবা, উনিই তো চিফ মিনিস্টার, কার সঙ্গে মিটিং করবো? তো এইগুলো সাধারণ যাদের বোঝার জ্ঞান নেই, তারা বুঝবে না, তাদেরকে বুঝিয়ে চেষ্টাও করা হচ্ছে, তাও বুঝবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাবনা, যুদ্ধ, লড়াই এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে সবসময় করে যেতে হবে। যেই ক্ষমতাশীল হোক, যেভাবেই ক্ষমতাশীল হোক, আপনাকে করে যেতে হবে। এবং এটা করা মানে কিন্তু ডাইরেক্ট কোনো ব্যক্তির বিরোধিতা নয়, এটা করা মানে কিন্তু কোনো সিস্টেমের বিরোধিতা নয়, এটা করা মানে সিস্টেমকে আপগ্রেড করার বাসনা, এটা করা মানে যে অন্যায়গুলো হয়েছে তার শাস্তি দিয়ে যাতে অন্যায় না হয় সেটা নতুন করে তৈরি করার জন্য এই আন্দোলনগুলো হয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর আসফাকুল্লাহ নয়া। ক্যামেরায় অভিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।